আরে কোন সে মার্কা আরো জোরে জোর হইল না দেখিয়ে দেব। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি, যিনি আমাদের প্রচন্ড ধৈর্য সহকারে এই শীতের রাতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এদেশের শান্তির প্রতীক, ৬৮,০০০ গ্রাম বাংলার নয়নের মণি, যিনি বাংলাদেশকে সুশাসন দিয়েছিলেন, মরহুম পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের লাঙ্গল মার্কার প্রার্থীর পক্ষে কৈকুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজকের এই নির্বাচনী সেন্টার কমিটির পথসভায় আমার সামনে উপবিষ্ট এই এলাকার অত্যন্ত জ্ঞানী মানুষ, যাদের চিন্তা চেতনায় এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন পরিবর্তনের কথাগুলো নিমজ্জিত থাকে, সেই সকল ব্যক্তিবর্গ এবং মঞ্চ উপবিষ্ট সকলকে আমি আমার প্রার্থী আবু নাসের শাহ মাহবুবুর রহমানের লাঙ্গল মার্কার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম। আমার বাম সাইডে রয়েছে মা বোনেরা, ডান সাইডে রয়েছে আমার শ্রদ্ধাভাজন বাপ চাচারা। আপনারা একটু কথা কবেন না প্লিজ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশে গুচ্ছগ্রাম এবং পতকলি ট্রাস্ট পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ এই গুচ্ছগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ পতকলি ট্রাস্ট গঠন করেছিলেন, যে ট্রাস্টের মাধ্যমে অনেক পরিবার থেকে অনেক সন্তান স্থান পাইত না, তাদের কিন্তু জায়গা এই পতকলি ট্রাস্টের মাধ্যমে এরশাদ সাহেব করে দিয়েছিলেন। আপনারা একটু বসেন, আপনার বসার পরে কথা বলি। আজকে এমন একটা দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, 2024 সালের 5 আগস্টের আগে 16 জুলাই বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের হাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয়েছিল। নিহত হওয়ার পরে বাংলাদেশ উত্তাল হয়েছিল আবু সাইদের হত্যার প্রতিবাদে। সেই আন্দোলনে আমিও একজন সহযোদ্ধা ছিলাম। আবু সাইদ হত্যা হওয়ার পরে 16 জুলাই আমরাই প্রথম প্রতিবাদ মিছিল বের করেছিলাম। আবু সাইদ হত্যা হওয়ার পরে 17 জুলাই ওই আবু সাইদের জানাজার নেতৃত্ব আমরাই দিয়েছিলাম। 18 জুলাই রংপুরের রাজপথে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছিলাম। নেতৃত্ব দেওয়ার ফলে 11টা মামলাও খেয়েছিলাম। মহান আল্লাহর রহমতে ওই মামলাগুলো 5 আগস্টে সরকার পতনের পরে আপনাদের দোয়ায় ঢিসমিস হয়ে গেছে। কেন ঢিসমিস হলো আর কেন আমরা আন্দোলন করলাম? কারণ তৎকালীন সময়ে নির্যাতন নিপীড়ন করেছিল, সেই নির্যাতন নিপীড়ন এবং অন্যায়ের প্রতিবাদে আমরা প্রতিবাদী হয়েছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম ওই আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ একটি সুন্দর শান্তিপ্রিয় দেশে পরিণত হবে, কিন্তু আমরা দেখলাম 5 আগস্টের পরে এখনো মিথ্যা মামলা দিয়ে অনেককে বাড়ি ছাড়া করে রাখা হয়েছে। রাখা আছে না? এখনো মিথ্যা মামলা দিয়ে তার পরিবারকে মামলা বাণিজ্য শিকার হতে হচ্ছে। এখনো মিথ্যা মামলা দিয়ে অনেককে বিনা কারণে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা এই জন্য ওই আন্দোলন ওই দিন করি নাই। আমরা যদি বুঝতাম যে জুলাই আন্দোলনের ফলে আমার মহান মুক্তিযুদ্ধকে কলুষিত করবে, আমার মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করবে, তাহলে ওই আন্দোলনে আমরা কখনোই সম্পৃক্ত থাকতাম না। আমরা যদি বুঝতাম জুলাই আন্দোলনের ফলে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানকে ভেঙে গুড়িয়ে দেবে, তাহলে ওই আন্দোলন আমরা করতাম না। আমরা সবসময় যারা মজলুম তাদের পক্ষে কথা বলেছি। প্রিয় ভাইরা আমার, এখনো যারা মজলুম রয়েছে আমরা তাদের পক্ষেই কথা বলি। তৎকালীন সময় বিএনপি এবং জামাতের অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হইতো না? এখন আবার আওয়ামী লীগের অনেক লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা ওই মজলুম তখনও যারা বিএনপি জামাতের ছিল তাদের পক্ষে বলেছিলাম যে আওয়ামী লীগ এটা অন্যায় করছে। এখন আমরা বলি আওয়ামী লীগের ওপর এই অন্যায় করা হচ্ছে,
আওয়ামী লীগের ভাইদের বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে। তারা যদি কোনো অপরাধ না করে থাকে তাকে গ্রেপ্তার করার কোনো এখতিয়ার প্রশাসনের নাই, আছে বলেন? আমরা আজকে সেই মজলুমদের হয়ে কথা বলছি। আমরা চাই বাংলাদেশে সুশাসন। সেই সুশাসন একমাত্র বাংলাদেশে আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ দিয়েছিল। সেই সুশাসন এবং উন্নয়ন বাংলাদেশে একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ দিয়েছিল। আপনাদের মনে নাই 1988 সালে বাংলাদেশে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় এক কোমর পানিতে নেমে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ত্রাণ দিয়েছিল, মনে নাই? আপনাদের মনে নাই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ওই যমুনা সেতু, আজকে যে উত্তরবঙ্গের দ্বার প্রান্ত বলা হয়, যে ব্রিজের মাধ্যমে উত্তরবঙ্গে আসা হয়, সেই উত্তরবঙ্গের যমুনা সেতুর জন্য আপনাদের কাছ থেকে কোনো কিছু কিনলে চাঁদা ধার্য করেছিল, মনে নাই? পরবর্তীতে ওই যমুনা সেতু তাদের নামে হয়েছিল, আপনারা জানেন। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সব সময় চেষ্টা করেছে এদেশের মানুষের সর্বসাধারণের জন্য কাজ করার জন্য। আমরা জাতীয় পার্টির লোক, আমরা কোনোদিন কারো জমি দখলে যাই না, গেছি? আমরা জাতীয় পার্টির লোক, এখানে চেয়ারম্যান আছে, আমরা জাতীয় পার্টির লোক কোনোদিন কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাই নাই, এমন নজির আমাদের নাই, আছে? আমরা জাতীয় পার্টির লোক, আমরা কোনোদিন কারো বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর বা লুটপাট বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের কোনো লোক জড়িত নাই, আছে? আমরা যদি না থাকি তাহলে আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ। আমরা যদি শান্তিপ্রিয় হই তাহলে আপনাদের ভোটটা পাওয়ার অধিকার একমাত্র আমাদেরই রয়েছে। আমরা আপনাদেরকে কোনো মিথ্যাচার করি না, আমাদের জাতীয় পার্টির লোক কোনোদিন মিথ্যাচার করে নাই। আপনারা একবার চোখ বন্ধ করে ভাবুন, রংপুরের মানুষ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ছাড়া এই রংপুরে আগামী 100 বছরও দেশ পরিচালনা করার মতো কোনো নেতা জন্ম নেবে কিনা সন্দেহ আছে। এই রংপুর থেকে আগামী 100 বছরও একজন হোসেন মোহাম্মদ এরশাদ তৈরি হবে কিনা আমাদের সন্দেহ আছে। কারণ হোসেন মোহাম্মদ এরশাদ এই রংপুরের সন্তান হয়ে তিনি বাংলাদেশকে 9 বছর সুশাসন দিয়েছেন। একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনীর প্রধান ছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ মৃত্যু যেদিন করেছিল সেদিনও তিনি বিরোধী দলের নেতা হিসাবে মৃত্যুবরণ করেছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা সেই ব্যক্তিটার রাজনীতি করি যিনি সবসময় আমাদেরকে শিখিয়েছেন বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। এই হোসেন মোহাম্মদ এরশাদ, আপনাদের মনে আছে তিনি সর্বপ্রথম বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলছিলেন, মনে নাই? ছাত্র রাজনীতি বন্ধ করার কথা কেন বলেছিলেন? আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে রক্তের ঝনঝনানি, অস্ত্রের ঝনঝনানি, ওই রাজপথগুলো রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আজকে সন্তানের পিতামাতারা প্রত্যেকটা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে ভয়ে থাকে আমার সন্তান ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিরাপদে থাকতে পারবে কিনা। আমি কি মিথ্যা বললাম? আজকে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তানকে যখন ইঞ্জিনিয়ার, ব্রুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়, ওই সন্তানের পিতামাতারা যখন রাতে টেলিভিশনে দেখে ওই বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে খুন করা হলো, তখন ওই সন্তানের পিতামাতাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ ওই সন্তানটা কারো না কারো সন্তান, ওই সন্তানের জন্য তাদেরও হৃদয়ে রক্তক্ষরণ হয়। এজন্য হোসেন মোহাম্মদ এরশাদ ওই ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে ছিলেন। কিন্তু পরবর্তীতে যে কমিটমেন্টে হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে কমিটমেন্ট করে তাকে বন্ধ করে দেওয়ার প্রতিজ্ঞা করা হয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলো সর্বপ্রথম সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আবার ছাত্র রাজনীতি চালু করে। তার একমাত্র কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো দখলে যদি থাকে তাহলে আপনার মব থেকে শুরু করে সবকিছু করা যায় অতি সহজে। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেই হোসেন মোহাম্মদের সাথে সুশাসন ফিরে আনার সময় এসেছে। আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার এলাকার কোনো ভাই রাতের আধারে ওই ধান খেতে ঘুমাবে, নাকি আপনার এলাকার কোনো ভাই মিথ্যা মামলার শিকার হয়ে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াবে, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জাতীয় পার্টির পক্ষে বলতে চাই, আমাদের মাহবুব যদি এই এলাকায় নির্বাচিত হয়, মাহবুবের জাতীয় পার্টি যদি নির্বাচিত হয়, এখানকার কোনো মানুষ মিথ্যা মামলার শিকার হবে না।
এখানকার কোন মানুষের নামে মিথ্যা মামলা আমরা হতে দিব না। এখানকার কোন মানুষের নামে অন্যায়ভাবে কোন দখলবাজি বা চাঁদাবাজি আমরা হতে দেব না। আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই, বিএনপি এবং জামাতের ভাইয়েরা, আপনারা বলছেন যে দীর্ঘ 15 বছর, কেউ বলে 21 বছর, কেউ বলে 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, বলে না? আমরাও বলি ভোটটা দিতে পারেন নাই, ভালো কথা। এ কারণেই ভোট দিতে পারেন নাই, এই কারণেই আন্দোলন হয়ে শেখ হাসিনাকে পালাইতে হয়েছে। এখন তো সঠিকভাবে ভোটটা দিতে দিবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই ভোটটা তো এখন সঠিকভাবে দিতে দিবেন। যদি সেই ভোটটা আয়োজন সঠিকভাবে করতে না পারেন, তাহলে শেখ হাসিনার অপরাধটা কোথায়? প্রশ্ন কিন্তু জনগণের কাছে থেকে যাবে। তখন যদি আমার ভোট আমি দিতে না পারি, যদি মৃত্যু মানুষের ভোট এখনো হয়, তাহলে শেখ হাসিনার অপরাধটা কোথায় যাবে? এই জায়গাগুলোকে ঘোষানোর জন্য বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। যে নির্বাচনে যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দেবে, জনগণ তার নেতাকে নির্বাচিত করবে, তাই না? এটাই তো উদ্দেশ্য। কিন্তু যদি ভোট সেন্টারে গিয়ে আমার ভোট অন্য কেউ দেয়, বা ওকে থাকা যাবে না, ওকে বাদ দিতে হবে, এগুলো করে যদি ভোট আবারও হয়, তাহলে বাংলাদেশে কোনোদিন আর সঠিক ভোটের সময় আসবে না। আসবে? দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে যদি এই ভোটের পরিবেশ তৈরি হয়, তাহলে যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এই বার্তাটা আমরা দিতে চাই। আমাদের যারা অন্য দলের রাজনীতি করেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, জাতীয় পার্টি ভোট চুরি করে এমপি হতে চায় না। জাতীয় পার্টি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওই সংসদে গিয়ে জনগণের কথা বলতে চায়। আমরা জাতীয় পার্টি কোনোদিন বলি নাই যে 1 ভোট পাইলেও আমি এমপি হব। আমাদের জাতীয় পার্টি কোনোদিন বলে নাই যে ওই রাজনৈতিক দলকে বাদ দিতে হবে। আমাদের জাতীয় পার্টি কোনোদিন বলে নাই যে ওই দলকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের মনে আছে 2024-এর আগে বাংলাদেশ জামাতি ইসলামকে যখন আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল, তখন একমাত্র এই জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান জনতার বন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলছিল যে কোন রাজনৈতিক দলকে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করলে নিষিদ্ধ করা যায় না, বরং তারা আরো জনপ্রিয় হয়। 24-এর পরে আমরা কি দেখছি? জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য ষড়যন্ত্র করছে। জাতীয় পার্টিকে দোষর বলছে। জাতীয় পার্টি কি কোনোদিন কাউকে হত্যা করেছে? জাতীয় পার্টি কি কোনোদিন কাউকে বন্দুক মেরেছে? জাতীয় পার্টির কি কোনো লোক কোনোদিন কারো বাড়ি দখল করেছে? জাতীয় পার্টির কি কোনো লোক কোনোদিন চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়েছে? হয় নাই। তাহলে জাতীয় পার্টিকে আপনারা কেন অপবাদ দিবেন? বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা দলই জোট মহাজোটের খেলায় লিপ্ত আছে। জামাতে ইসলাম আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল না? জামাতে ইসলাম আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল। জামাত ইসলাম বিএনপির সঙ্গে জোট করেছিল। আপনারা জোট করলে দোষ নাই, আমরা জোট করলে দোষ। আপনারা জোট করলে দোষ নাই, আমরা জোট করলে ষড়যন্ত্র। আপনারা জোট করলে দোষ নাই, আমরা জোট করলে অবিচার। এগুলো বন্ধ করুন। দেশটা সবার, এই দেশটা সবার। প্রিয় বন্ধুরা আমার, একমাত্র জাতীয় পার্টি সেইটা বলে যে এই দেশটা সবার। মাঝে মাঝে হাসি দিয়ে একটা কথা বলি, গরিবের বউ নাকি সবার ভাবি। গরিব মানুষের বউ কি সবার ভাবি? আর বড় লোকের বউ যা ডিস্কো ড্যান্স করে, ওটা নিয়ে কোনো কথা হয় না। তাই কেউ যদি কোনো গরিবের বউ যদি অল্প অন্যায় করছে, ও এক নিয়ে গ্রামত বহু কথা হয়। আর বড় লোকের যাই বউ, ও যা যদি ডিস্কো ড্যান্স করে, ওটা নিয়ে কোনো কথা নাই, ওটা বলে স্টাইল, তাই না? তাহলে জাতীয় পার্টি গরিব, জাতীয় পার্টি দুর্বল, জাতীয় পার্টি আমার কৃষক শ্রমিকরা করে, জাতীয় পার্টি করে খুব সাধারণ মানুষ। এই জন্য আমরা গরিবের ভাবি হয়েছি, এই জন্য আপনারা আমাদেরকে অপবাদ দিবেন, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আমরা চাই সত্য, সুন্দর এবং ন্যায়ের পথে একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, যে বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব ঠিক থাকবে, যে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালিত হবে, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে রাস্তাঘাট চলাচল করবে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখাই এবং
বিগত দিনে আমরা এটা দেখিয়েছি জাতীয় পার্টির পক্ষ থেকে, তাই না? যে কথাটি না বললেই নয়, 12ই ফেব্রুয়ারি ভোট। আমার মাওসাসিরা, আপনাদেরকে দেখেই আমি মনে করি আমিও আপনাদের মতো, আপনাদের পরিবারের মতো একজন সন্তান। আমিও খুব বড় ঘর থেকে বড় হই নাই। আমি কারমাইকেল কলেজের সভাপতি ছিলাম, আমি জেলার সভাপতি ছিলাম, এখন স্বেচ্ছাসেবক পার্টি জেলার সেক্রেটারি হয়েছি। আমার গ্রামের বাসা বক্সিবাজার। বক্সির ডিগি থেকে পীরগাছা রোডের প্রথম বাড়িগুলাই আমাদের বাড়ি। পচা হাজি পরিবার আমাদের পরিবার, পচা হাজি পরিবার আমাদের পরিবার। আমাকে আপনারা হয়তো অনেকে চিনেন এবং জানেন। আমাদের কথা হচ্ছে 12ই ফেব্রুয়ারি যে ভোটটা হবে, সেই ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার এলাকায় আপনি শান্তি চান না অশান্তি চান। 12ই ফেব্রুয়ারি যে ভোটটা হবে, সেই ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কোনো ভাই অন্যায়ের শিকার হবে, অবিচারের শিকার হবে, নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে ভোটটা দিতে হবে। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, জাতীয় পার্টিকে আজকে দোসর বলা হয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে কত সালে ভাইরা বলেন তো? 1971 সালের 16ই ডিসেম্বরের আগে এই দেশটার নাম কি ছিল? নাম কি ছিল এই দেশটার? পূর্ব পাকিস্তান। 1971 সালের 16ই ডিসেম্বরে বাংলাদেশ নামক একটি নাম আমরা পেয়েছি, তাই না? এই বাংলাদেশ নামটি পাইতে গিয়ে আমাদের রক্তের রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ। আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। যে ইতিহাস আমরা পড়ে এসেছি, যে ইতিহাস আমাদের পূর্বপুরুষ দেখেছে, যে ইতিহাসের মাধ্যমে আমাদের পূর্বপুরুষ এই বাংলাদেশ নামক দেশটি দিয়েছে, সেই বাংলাদেশের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। প্রিয় বন্ধুরা আমার, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতা বিরোধী ছিল তারাও দোসর। আলবদর, আলসামস, রাজাকার যারা ছিল তারা কি দোসর ছিল না? 1990 সালের পরে 75 সালে বাকশাল কায়েম করে যারা বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল তারা কি বাংলাদেশের ক্ষতি করে নাই? সব দোষ কি শুধু জাতীয় পার্টির? 1996 সালে ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে বাংলাদেশে বিএনপি অবিচার করে নাই? সব দোষ কি শুধু জাতীয় পার্টির? জাতীয় পার্টির এমন কোনো অপরাধ নাই যে অপরাধের মাধ্যমে জাতীয় পার্টিকে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই 4 নম্বর ওয়ার্ডের মা বোন এবং ভাইদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ, এই টুপিওয়ালা চাচা অল্প না দাঁড়ান, অল্প না দাঁড়ান। আপনি দাঁড়ান না। আপনি যদি ঢাকা যান, যদি রংপুর এলাকার বিভাগের কোন লোককে পান, আপনি কি বলবেন? বলে আমার এলাকার লোক, আপনি আসছেন, মহব্বত লাগবে না? আপনি যদি আমেরিকায় থাকেন, আমি যদি যাই, বাংলাদেশের আমার কক্সবাজারে বাড়ি, আপনি আমার নাম শুনলে কি কবেন? যে আমার দেশি ভাই আছে, কবেন না? মাওসাসিরা কবে না? মনে করো মিঠাপুকুর কারো বিয়ে হয়েছে, এখন ওই দিককার যদি কেউ থাকে, ওর কাছের আরো একজনের যদি বিয়ে হয় পীরগাছার, ওই সেই জিনিয়ার ধরেন, ও কবে না যে তুমি আমার থানার লোক, তোমার প্রতি আমার দরদ বেশি? কবে কিনা? তাহলে নিজের এলাকার প্রতি সবার দরদ থাকে, নিজের এলাকার প্রতি সবার দরদ থাকে। নিজের সন্তানটা যদি খারাপও হয়, তারপরও কিন্তু সে নিজের সন্তান। পীরগাছা এবং কাউনিয়া 2টা উপজেলা মিলে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে। কয়জন? পীরগাছায় ভোট হলো 3 লাখ, কাউনিয়ায় মনে হয় 1.5 লাখের মতো, একটু কম, 2 লাখ। তাহলে সংখ্যাটা কোন এলাকায় বেশি? কোন এলাকায় বেশি? পীরগাছায় বেশি। পীরগাছায় দাঁড়াইছে 1 জন, কাউনিয়ায় দাঁড়াইছে 2 জন। তাহলে 1.5 লাখ ভোট ওখানেই ভাগ হয়ে 75,000 করে হয়েছে, অথবা 2 লাখ হইলে ওখানে 1 লাখ করে ভাগ হয়ে গেছে। আর পীরগাছায় কি কোনো ভাগিদার আছে? জামাতের ভাইদের জন্য বলি, যদি আপনাদের এটিএম আজম খান থাকতো, তাহলে একটা প্রশ্ন ছিল যে সেও আমাদের পীরগাছার লোক ছিল। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যেহেতু এটিএম আজম খান নাই, আমরা মনে করি
আপনারা যদি ইসলামের হকের কথা চিন্তা করেন, হক পালন করতে হলেও আপনাদের ভোটটা মাহবুবকে দেওয়া উচিত। মাওসাসিরা কি বলেন, তাই না? হক পালন যদি করতে চায়, প্রথম প্রতিবেশী, প্রথমে পরিবার, তারপর প্রতিবেশী, তারপর গ্রাম, তারপরে ইউনিয়ন, এইভাবে হক পালন হয়। যদি ওই হিসাবও করেন, পীরগাছাবাসীর প্রথম হক পালন ভোট হলো মাহবুবকে দেওয়া উচিত। এটাকে আমি মিথ্যা বললাম? বিএনপি এবং জামাত যারা রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ, রাজনীতি আপনারা করেন কিন্তু ভোটটা দেওয়ার সময় জাতীয় পার্টিকে দিয়ে, জাতীয় পার্টি নয়, মাহবুবকে এলাকার ভাই হিসেবে আপনারা ভোটটা দিবেন, এলাকার লোক হিসেবে আপনারা ভোটটা দিবেন। যাই হোক, শুল্লিপাড়াবাসী, এই গুচ্ছ গ্রামের উন্নয়নের জন্য আমরা আপনাদেরকে বলে দিতে পারি, যদি মাহবুব ভাই এমপি হিসাবে নির্বাচিত হয়, এই পীরগাছার শুধু শুল্লিপাড়া নয়, রংপুর 4 আসনের শিক্ষা খাতে ভালো একটা পরিবেশ উনি তৈরি করে দেবে ইনশাল্লাহ। স্বাস্থ্য খাতে ভালো একটা পরিবেশ তৈরি করে দেবে। গিদারি থাকি গোপালগঞ্জের যে রাস্তা রয়েছে, আমরা আপনাদের সামনে কথা দিয়ে যেতে পারি, প্রথম এই কৈকুরিতে যদি উনি এমপি হয়, এই কৈকুরির যারা নেতৃত্ব রয়েছে সবাই মিলে প্রথম ওই রাস্তাটার জন্য আমরা গিয়ে বলবো গিদারি থাকি গোপালগঞ্জের রাস্তাটা। তা আমরা আপনাদের কাছে এই চেয়ারম্যানের জন্য ভোট চেয়েছিলাম। গত দিনগুলোর থেকে চিন্তা করে দেখেন, আমাদের নুরুল আলমের সময় সব থেকে বেশি রাস্তাঘাট পাকা হয়েছে কৈকুরিতে। আপনারা লোকটাকে খারাপ বলেন আর ভালো বলেন, কাজ দিয়ে বিশ্বাস করবেন। নুরুল আলমের আমলে যতগুলো কাজ হয়েছে, অন্য কোনো আমলে এতগুলো কাজ কিন্তু হয় নাই। হয়েছে ইউনিয়ন পরিষদে, আগে ইউনিয়ন পরিষদে প্রস্রাব করার জায়গা ছিল, এখন ইউনিয়ন পরিষদ এমন বাউন্ডারি করে দিয়েছে, গেট বানিয়ে দিয়েছে, অনেক ভালো দেখা যায়। অন্তত পক্ষে রাইতের বেলা ভোটিয়ে আলো তো চলে, নাকি ভুল করলাম? ওই রাস্তাটা হচ্ছে না পাকা, গোপালগঞ্জের ঘাট থেকে বক্সির দিকে হচ্ছে না। আপনাদের এই ওয়ার্ডে অনেকগুলো রাস্তা পাকা হচ্ছে না, ইনশাল্লাহ আরও হবে। সেই রাস্তা ঘাটগুলো পাকা করার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই। যে কারণে 12 ফেব্রুয়ারি আপনারা আমাদের মাহবুব ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে এই এলাকার মাওসাজিরা শোনেন, খালেদা জিয়ার স্বামীর বাড়ি বগুড়া। মাওসাজিরা শোনো, খালেদা জিয়ার স্বামীর বাড়ি বগুড়া, জিয়াউর রহমানের, উনি প্রতিষ্ঠাতা বিএনপির, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ বাড়ি। ওইখানকার মানুষ যদি নৌকাত ভোট দেয় আর বগুড়ার লোক যদি সব ধানের শীষক দেয়, তা আমার নেতা হুসেন মোহাম্মদ এরশাদের বাড়ি রংপুর, আমরা লাঙ্গল বাদে অন্য মার্কাত কেন হবে? একমাত্র তো আমার লাঙ্গলেই বাংলাদেশটা চালিয়েছিল। আর কোন দল এখানে আছে, আর কোন দলের কোন নেতা আছে যে এই রংপুর থেকে বাংলাদেশ শাসন করবে? একমাত্র জাতীয় পার্টি সেই জায়গাটা পারবে। যে কারণে আমাদের হুসেন মোহাম্মদ এরশাদের এই জায়গাটাকে সমুন্নত রাখার জন্য আপনাদের কাছে আমরা লাঙ্গল মার্কায় ভোট চাই। আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিবেন তো? দিবেন তো? আপনাদের কাছে অনুরোধ, লাঙ্গল মার্কার ভোট চাইতে যাবেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, আমাদের মাওসাসীদেরকে দাওয়াত দিবেন। আমরা কিন্তু জান্নাতের টিকিট দিতে পারবো না, আমরা জান্নাতের টিকিট দিতে পারবো না, কারণ আমি আরিফ মরি গেলে জান্নাত যাব না জাহান্নাম যাব, ওটা নির্ধারণ করবে আল্লাহ। কে নির্ধারণ করবে? মহান আল্লাহ তাআলা নির্ধারণ করবে। আমরা কিন্তু কইতে পারবো না যে আমাদের এই কোরবানি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের থেকে বড় কোরবানি, আমরা এটা কইতে পারবো না। আমরা ভোটের জন্য কোনো মিথ্যাচার করতে পারবো না, আমরা ভোটের জন্য কোনো অন্যায় কথা বলতে পারবো না। আমরা এতটুকু বলতে পারি, জাতীয় পার্টি যদি নির্বাচিত হয়, এই এলাকার মানুষকে আমরা শান্তি দিব। আপনারা ওইটা রাখেন, একটু রাখেন, এই মোহাম্মদ শাহ, ওটা রাখেন, রাখেন, এই ভাই একটু পরে দাঁড়ান। যাই হোক, আপনারা অনেক শীতের রাতে অনেক কষ্ট করে এখানে বসেছিলেন দীর্ঘক্ষণ। এই এলাকায় বিশ্বাস রাখি যে আমাদের প্রার্থী মাহবুব ভাই
ইনশাআল্লাহ 12 তারিখ অনেক ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয় পার্টি জিন্দাবাদ, হোসেন মোহাম্মদের সদমর হোক, জিএম কাদের জিন্দাবাদ, মাহবুব ভাই জিন্দাবাদ। হ্যালো 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 হ্যালো